সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব ইংল্যান্ডের ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ, পেভেন্সি ক্যাসল। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ইস্ট সাসেক্স কাউন্টিতে অবস্থিত পেভেন্সি ক্যাসল শুধু একটি দুর্গ নয়, এটি প্রায় ১৭০০ বছরের ইতিহাসের এক সুবিশাল ক্যানভাস। এর প্রতিটি পাথর, প্রতিটি প্রাচীর যেন ভিন্ন ভিন্ন যুগের গল্প বলে। রোমান সাম্রাজ্যের সীমান্ত রক্ষার দুর্গ থেকে শুরু করে নরম্যানদের ইংল্যান্ড বিজয়ের প্রথম পদক্ষেপ, মধ্যযুগীয় রাজকীয় ষড়যন্ত্র এবং আধুনিক যুগের বিশ্বযুদ্ধের রণক্ষেত্র, পেভেন্সি ক্যাসল এই সমস্ত কিছুরই নীরব সাক্ষী। এর অনন্য স্থাপত্যশৈলী, যেখানে একটি নরম্যান দুর্গ একটি বিশাল রোমান দুর্গের ভেতরে নির্মিত, একে বিশ্বের অন্যতম অসাধারণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিতি দিয়েছে। পেভেন্সির ইতিহাস শুরু হয় রোমান শাসনামলে, আনুমানিক ২৯০ খ্রিস্টাব্দে। সেই সময় রোমানরা স্যাক্সন শোর ফোর্টস নামে পরিচিত উপকূলীয় দুর্গগুলির একটি শৃঙ্খল তৈরি করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল স্যাক্সন জলদস্যুদের বর্বর আক্রমণ থেকে ব্রিটেনের দক্ষিণ পূর্ব উপকূলকে রক্ষা করা। এই দুর্গগুলির মধ্যে অন্যতম ছিল পেভেন্সির অ্যান্ডেরিটাম। অ্যান্ডেরিটাম ছিল এক অসাধারণ শক্তিশালী দুর্গ। এর প্রাচীরগুলো ছিল প্রায় ১২ ফুট চওড়া এবং ৩০ ফুট উঁচু। ফ্লিন্ট পাথর, বেলে পাথর এবং এটের স্তর দিয়ে তৈরি এই প্রাচীরগুলো এতটাই মজবুত ছিল যে এর বিশাল অংশ আজও প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। দুর্গের ডিম্বাকৃতি প্রাচীরের সাথে ডি আকৃতির টাওয়ারগুলো এর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছিল। সেই সময় দুর্গটি একটি উপদ্বীপের ওপর অবস্থিত ছিল, যার ৩ দিকে ছিল সমুদ্র এবং জলাভূমি, যা এটিকে প্রায় দুর্ভেদ্য করে তুলেছিল। ৪১০ খ্রিস্টাব্দে রোমানরা ব্রিটেন থেকে সৈন্য প্রত্যাহার করলে অ্যান্ডেরিটাম পরিত্যক্ত হয়। পরবর্তী প্রায় ৬০০ বছর ধরে এই বিশাল দুর্গটি প্রায় জনশূন্য ও অবহেলিত অবস্থায় পড়ে থাকে, যা লোককাহিনীতে নানা ভুতুড়ে গল্পের জন্ম দেয়। পেভেন্সি ক্যাসেলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু হয় ১০৬৬ সালের ২৮শে সেপ্টেম্বর। এই দিন নরম্যান্ডির ডিউক উইলিয়াম দ্য কনকারার তার বিশাল নৌবহর নিয়ে ইংল্যান্ড আক্রমণের জন্য পেভেন্সি উপসাগরে অবতরণ করেন। উইলিয়াম এই পরিত্যক্ত রোমান দুর্গের শক্তিশালী প্রাচীর দেখেই এর কৌশলগত গুরুত্ব অনুধাবন করেন। তিনি তার সৈন্যদের জন্য একটি সুরক্ষিত এবং অস্থায়ী ঘাঁটি হিসেবে অ্যান্ডেরিটামের প্রাচীরকে ব্যবহার করেন। এটি ছিল এক অসাধারণ সামরিক চাল, কারণ কোনো রকম নির্মাণ ছাড়াই তিনি একটি তৈরি দুর্গ পেয়ে যান। এখানেই তিনি তার ইংল্যান্ড বিজয়ের পরিকল্পনা চূড়ান্ত করেন, যা পরবর্তীতে বিখ্যাত হেস্টিংসের যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাস্তবায়িত হয়। ইংল্যান্ড জয়ের পর উইলিয়াম তার সৎ ভাই রবার্ট অফ মর্টিনকে পেভেন্সির অধিপতি নিযুক্ত করেন। রবার্ট রোমান দুর্গের পূর্ব দিকের প্রাচীরের ভেতরে একটি সম্পূর্ণ নতুন দুর্গ নির্মাণ করেন। এটিই পেভেন্সিকে এক দুর্গের ভেতর আরেক দুর্গ, আ ক্যাসল উইদিন আ ক্যাসল হিসেবে পরিচিত করে তোলে। এই নতুন নরম্যান দুর্গে ছিল একটি বর্গাকার কিপ বা মূল দুর্গ, একটি ইনার বেলি বা ভেতরের প্রাঙ্গণ এবং একটি শক্তিশালী গেট হাউস। মধ্যযুগে পেভেন্সি ক্যাসল ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর শক্তিশালী কাঠামোর কারণে এটি বহুবার অবরোধের শিকার হয় এবং রাজপরিবারের ক্ষমতার দ্বন্দ্বে এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১০৮৮ উইলিয়াম দ্য কনকারারের মৃত্যুর পর তার ২ পুত্র উইলিয়াম রুফাস এবং রবার্ট কার্থোজের মধ্যে সিংহাসন নিয়ে সংঘাত শুরু হয়। রবার্টের সমর্থক ওডো অফ বেইও পেভেন্সি দুর্গে আশ্রয় নিলে রাজা উইলিয়াম রুফাস দুর্গটি অবরোধ করেন। দীর্ঘ ৬ সপ্তাহ অবরোধের পর খাদ্যাভাবের কারণে ওডো আত্মসমর্পণ করতে বাধ্য হন। ১২৬৪তে দ্বিতীয় ব্যারন্স ওয়ারের সময় রাজা তৃতীয় হেনরির সমর্থকরা সাইমন ডি মন্টফোর্টের বাহিনীর কাছে পরাজিত হয়ে পেভেন্সি দুর্গে আশ্রয় নেয়। মন্টফোর্টের বাহিনী প্রায় ১ বছর ধরে দুর্গটি অবরোধ করে রাখে, কিন্তু এর শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করতে পারেনি। এটি পেভেন্সির ইতিহাসে দীর্ঘতম অবরোধ ছিল। পেভেন্সি তার দুর্ভেদ্যতার কারণে একটি সুরক্ষিত রাজকীয় কারাগার হিসেবেও কুখ্যাতি অর্জন করেছিল। এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বন্দী করে রাখা হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রানী জোন অফ নাভার, রাজা চতুর্থ হেনরির স্ত্রীকে ডাইনিবিদ্যা এবং রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ১৪১৯-এ এখানে বন্দী করে রাখা হয়েছিল। রাজা প্রথম জেমস অফ স্কটল্যান্ড, তাকেও কিছু সময়ের জন্য এখানে আটকে রাখা হয়েছিল। পঞ্চদশ শতাব্দীর পর থেকে পেভেন্সির ভাগ্য পরিবর্তন হতে শুরু করে।
ধীরে ধীরে পলি জমে সমুদ্র ভরাট হয়ে যাওয়ায় সমুদ্র দুর্গ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে সরে যায়, ফলে পেভেন্সি তার উপকূলীয় কৌশলগত গুরুত্ব হারায়। টিউডার যুগে দুর্গটি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। রানী প্রথম এলিজাবেথ একবার এটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু স্থানীয় প্রতিরোধের কারণে তা সম্ভব হয়নি। এরপর কয়েক শতাব্দী ধরে এটি এক ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ময়করভাবে 20 শতকে এসে এই প্রাচীন ধ্বংসস্তূপ আবার তার সামরিক গুরুত্ব ফিরে পায়। প্রথম বিশ্বযুদ্ধে এই সময় দুর্গটিকে একটি ছোট সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মানির সম্ভাব্য অপারেশন সি লায়ন মোকাবিলা করার জন্য ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থায় পেভেন্সি এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এর প্রাচীন রোমান ও নরম্যান প্রাচীরের ভেতরে আধুনিক মেশিনগান পোস্ট, কংক্রিটের বাংকার এবং বিমান বিধ্বংসী কানন স্থাপন করা হয়। ব্রিটিশ হোমগার্ড, কানেডিয়ান এবং আমেরিকান সৈন্যরা এখানে অবস্থান করে উপকূল রক্ষা করত। প্রাচীন স্থাপত্যের সাথে আধুনিক সামরিক কাঠামোর এই মিশ্রণ এক বিরল দৃশ্য তৈরি করেছে, যা আজও দেখা যায়। বর্তমান অবস্থা ও পর্যটন। বর্তমানে পেভেন্সি ক্যাসেল ইংলিশ হেরিটেজ সংস্থার তত্ত্বাবধানে এক সংরক্ষিত ঐতিহাসিক স্থান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দর্শকরা এখানে এসে একই সাথে রোমান, নরম্যান এবং 20 শতাব্দীর সামরিক স্থাপত্যের নিদর্শন দেখতে পান। এর বিশাল চত্বরে হাঁটলে মনে হয় যেন ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের মধ্যে দিয়ে ভ্রমণ করা হচ্ছে। পেভেন্সি ক্যাসেল শুধু ইট ও পাথরের একটি কাঠামো নয়, এটি ইংল্যান্ডের সহনশীলতা এবং পরিবর্তনের প্রতীক। সময়ের সাথে সাথে এর ভূমিকা পরিবর্তিত হয়েছে, কিন্তু গুরুত্ব কমেনি। এটি একাধারে একটি দুর্গ, একটি প্রাসাদ, একটি কারাগার এবং একটি আধুনিক বাংকার। পেভেন্সি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কতটা গতিশীল এবং কিভাবে একটি স্থান শতাব্দীর পর শতাব্দী ধরে তার অস্তিত্ব ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে। এটি নিঃসন্দেহে ইংল্যান্ডের এক অমূল্য রত্ন। আশা করি আজকের আর্কিনেস্ট ভিডিওটি তোমরা উপভোগ করেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।